নমস্কার। মহাকাল কি সমাচারের আজকের এই এক্সপ্লেনার লাইভে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা একেবারে আইন আর রাজনীতির জগৎকে এক সুতোয় বেঁধে ফেলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের আচমকা কোর্টরুমে উপস্থিতি আর সেই বিখ্যাত কালো কোট ঘিরে যে অভূতপূর্ব আইনি নাটক তৈরি হয়েছে, আজ আমরা সেটারই চুলছেঁড়া বিশ্লেষণ করব। এখন প্রশ্ন হল, একজন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী কি একই সঙ্গে আইনজীবী হিসেবেও কাজ করতে পারেন? মানে পলিটিক্স আর প্র্যাকটিস কি একসাথে চলতে পারে? সম্প্রতি ঘটে যাওয়া একটা হাই প্রোফাইল কোর্টরুম ড্রামা ঠিক এই প্রশ্নটাকেই আমাদের সামনে তুলে এনেছে। আর সত্যি বলতে কি, আইনি মহলে এই নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। ব্যাপারটা কিন্তু শুধু একদিনের কোনো ঘটনা নয়, এটা মূলত সাংবিধানিক পদ আর আইনি পেশার মধ্যে যে একটা খুব সূক্ষ্ম সীমারেখা আছে সেটারই গল্প। প্রথম পর্ব, আদালতে ফেরা। এই পুরো আইনি বিতর্কের একদম গভীরে যাওয়ার আগে আমাদের প্রথমে একটু ফ্ল্যাশব্যাক করে দেখতে হবে ঠিক কবে, কোথায় আর কি ঘটেছিল। ঘটনাক্রমটা একটু খেয়াল করুন। ১৪ মে ২০২৬ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় সওয়াল করতে উপস্থিত হলেন। আর ঠিক ওই দিনই সন্ধ্যায়, মানে একেবারে কয়েক ঘণ্টার মধ্যেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই একটা অত্যন্ত জরুরি নির্দেশিকা জারি করে বসল। শুধু তাই নয়, ১৬ মের মধ্যে অর্থাৎ মাত্র ৪৮ ঘণ্টার একটা কড়া ডেডলাইন দিয়ে স্টেট বার কাউন্সিলকে বলা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর এনরোলমেন্ট স্ট্যাটাস যাচাই করে রিপোর্ট দিতে। বুঝতেই পারছেন কী পরিমাণ নজিরবিহীন প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। তবে এই গোটা এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল সেই দিনের ভিজুয়ালটা। চিরাচরিত নীল পাড় সাদা শাড়ির ওপর একটা প্রথাগত কালো অ্যাডভোকেট জ্যাকেট আর সাদা কলার ব্যান্ড। ভাবুন একবার, দীর্ঘদিনের একজন পরিচিত রাজনীতিক ব্যক্তিত্ব যখন হঠাৎ করে আইনজীবীর এই ভীষণ কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত পোশাকে কোর্টরুমে ঢোকেন, তখন সেটা কতটা শক্তিশালী একটা বৈপরীত্য তৈরি করে। রাজনীতির পরিচিত চেহারার বদলে একদম পুরোদস্তুর পেশাদার আইনি বেশ, যা নিমেষেই সবার নজর কেড়ে নিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ এই কোর্টে উপস্থিতি কেন? আসলে নির্বাচন পরবর্তী হিংসা বা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একটা জনস্বার্থ মামলায় সওয়াল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, আর এই হাই ভোল্টেজ শুনানিটা চলছিল খোদ প্রধান বিচারপতি সুজয় পল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। দ্বিতীয় পর্ব, বিসিআইয়ের খোঁজ এবং এনরোলমেন্টের তথ্য তলব। ঠিক এই জায়গাতেই আইনি পেশার সর্বভারতীয় নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপ করে বসে। এখানে আসল ব্যাপারটা হল, বিসিআই এই পুরো ঘটনাটাকে একটা প্রশাসনিক চেকলিস্ট হিসেবে ট্রিট করেছে। তারা স্টেট বার কাউন্সিলের কাছে ভীষণ জরুরি ভিত্তিতে ৫টা নির্দিষ্ট প্রশ্নের উত্তর চেয়ে বসে। ১. এনরোলমেন্টের নম্বর আর তারিখ কী? ২. বর্তমান রোল স্ট্যাটাস কী অবস্থায় আছে? ৩. ২০১১ থেকে ২০২৬ পর্যন্ত প্র্যাকটিস স্থগিত রাখার ব্যাপারে কি আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়েছিল? ৪. পুনরায় প্র্যাকটিস শুরু করার আবেদন করা হয়েছে কিনা? এবং ৫. ওনার কাছে কোনো বৈধ সার্টিফিকেট অফ প্র্যাকটিস বা সিওপি আছে কিনা? টানা ১৫ বছর সাংবিধানিক পদে থাকার পর এই কাগজপত্রের হিসেব কতটা নিখুঁত, সেটাই কিন্তু বিসিআইয়ের মূল ফোকাস। এই প্রসঙ্গে সাসপেনশন অফ প্র্যাকটিস বা প্র্যাকটিস স্থগিত রাখার নিয়মটা বোঝা খুব দরকার। নিয়মটা হলো, যখন কেউ কোনো সাংবিধানিক বা সরকারি পদে বসেন, তখন স্বেচ্ছায় আইনি পেশা থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্য বার কাউন্সিলকে রীতিমতো লিখিতভাবে একটা আনুষ্ঠানিক চিঠি দিতে হয়। তো এত বছর একটা শীর্ষ সাংবিধানিক পদে থাকার সময় এই নির্দিষ্ট নিয়মটা অক্ষরে মানা হয়েছিল কিনা, সেটাই এখন এই অনুসন্ধানের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার আসা যাক তৃতীয় পর্বে, আইনি পেশা। রাজনীতিকরা কি মামলা লড়তে পারেন? এই নির্দিষ্ট ঘটনাটা থেকে একটু জুম আউট করে যদি আমরা বৃহত্তর আইনি প্রশ্নটার দিকে তাকাই, তাহলে দেখব দেশের সর্বোচ্চ আদালত কিন্তু এই বিষয়ে আগেই তাদের অবস্থান একদম স্পষ্ট করে দিয়েছে। এখানে দুটো ভিন্ন পেশাদারী অবস্থানের মধ্যে একটা মস্ত বড় আইনি পার্থক্য রয়েছে। একদিকে রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, মানে সাংসদ বা বিধায়করা। তাদের আইন প্র্যাকটিস করার অনুমতি আছে, কারণ তাদের কোনোভাবেই সরকারের ফুল টাইম বা পূর্ণ সময়ের কর্মী হিসেবে ধরা হয় না। কিন্তু অন্যদিকে বিসিআইয়ের রুল 49 অনুযায়ী যারা পূর্ণ সময়ের বেতনভুক্ত কর্মচারী, তাদের কিন্তু আইন প্র্যাকটিস করা থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের ২০১৮ সালের সেপ্টেম্বরের একটা রায় রীতিমতো গেম চেঞ্জার। তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ একটা যুগান্তকারী রায় পরিষ্কার জানিয়ে দেয় যে একজন সাংসদ হলেন একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি সরকারের কোনো পূর্ণ সময়ের কর্মী নন, তাই তাকে আইন প্র্যাকটিস করা থেকে কিছুতেই আটকানো যায় না। সুতরাং এটা আইনত একেবারেই প্রতিষ্ঠিত যে জনপ্রতিনিধিরা চাইলে ক্লায়েন্টদের হয়ে আদালতে নির্দ্বিধায় লড়তে পারেন। চতুর্থ পর্ব,
সূক্ষ্ম নিয়ম এবং আসল চমক। মহাকাল কি সমাচারের এই এক্সপ্লেনারে আমরা তো সবসময় খবরের ভেতরের খবরটা খুঁড়ে বের করার চেষ্টা করি, তাই না? তো এই পর্বে রয়েছে বেশ কয়েকটা ভীষণ সূক্ষ্ম ব্যাপার আর একটা দুর্দান্ত টুইস্ট। ব্যাপারটা হলো, সুপ্রিম কোর্টের রায়ে আইন প্র্যাকটিস করার সাংবিধানিক অধিকার থাকা এক জিনিস, আর বার কাউন্সিলের নির্দিষ্ট প্রশাসনিক ধাপগুলো মেনে চলা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। বিচারপতির সামনে পুনরায় সোয়াল করতে নামার আগে 3টে কড়া প্রশাসনিক ধাপ পেরোতেই হয়। প্রথম ধাপ, দায়িত্ব নেওয়ার সময় স্বেচ্ছায় প্র্যাকটিস স্থগিত রাখার কথাটা জানানো। দ্বিতীয় ধাপ, স্টেট বার কাউন্সিলে পুনরায় প্র্যাকটিসের জন্য আবেদন করা। আর তৃতীয় ধাপ হলো একটা অ্যাক্টিভ সার্টিফিকেট অফ প্র্যাকটিস হাতে পাওয়া। অধিকার আপনার যতই থাক, পদ্ধতিগত বৈধতা কিন্তু এই 3টে ধাপ পার করার উপরই পুরোপুরি নির্ভর করছে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সেই মারাত্মক চমকপ্রদ তথ্যটা। শুনলে অবাক হবেন, কলকাতা হাইকোর্টের নোটিফিকেশন নম্বর 3031RG, যেটা এপ্রিল 2025-এ জারি করা হয়েছিল, সেখানে কিন্তু একদম পরিষ্কার বলা আছে যে অত্যাধিক গরম আর আর্দ্রতার কারণে আইনজীবীদের ওই ভারী কালো গাউন পরাটা বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণ ঐচ্ছিক। মানে একবার ভাবুন যে কালো জ্যাকেট বা গাউন পরা নিয়ে এত হইচই, এত আলোড়ন, স্থানীয় আবহাওয়ার কারণে আইনগতভাবে সেটা সেই মুহূর্তে পড়াটা আদৌ বাধ্যতামূলকই ছিল না। কি অদ্ভুত, তাই না? সব মিলিয়ে এই পুরো আইনি ড্রামা আমাদের সামনে একটা অত্যন্ত গভীর প্রশ্ন তুলে ধরেছে। কখন একজন জনপ্রতিনিধি বা পাবলিক সার্ভেন্টের রাজনৈতিক পরিচয় শেষ হয় আর একজন অ্যাডভোকেটের পেশাদারি পরিচয়ের শুরু হয়? এই সূক্ষ্ম আর কঠোরভাবে নিয়ন্ত্রিত বাউন্ডারিটাই যে আগামী দিনে আইনি দুনিয়ায় আলোচনার একটা বিশাল বড় জায়গা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। মহাকাল কি সমাচারের আজকের এই এক্সপ্লেনার লাইভ এখানেই শেষ করছি। পরবর্তী খবরে চোখ রাখতে ভুলবেন না। নমস্কার।